সুন্দরভাবে সাজানো যায়, মানে যতটুকু ছোট করা যায় আর কি, সব জিনিস নিয়ে। আচ্ছা, ওকে, সব ফ্যাক্ট নিয়ে কিভাবে একটু ছোট করা যায়। ওকে ফাইন, একটা আইডিয়া পেলাম। ইম্পর্টেন্ট ফ্যাক্ট গুলো, ইম্পর্টেন্ট ফ্যাক্ট গুলো, ওকে। দেখি আর কার বলি। ফারজানা নাইমা বেগম পাপিয়া, দাঁড়াও একটু দাঁড়াও। হ্যাঁ, ক্রিস্টিনা বিশ্বাস, তুমি কিভাবে করো? তুমি যখন একটা ইয়া করো তুমি কিভাবে নাও? স্যার সামারি করার জন্য প্রথমে তো ইম্পর্টেন্ট ফ্যাক্ট গুলা লিখবো, আর যাতে পুরো সামারিটা 1/3 হয় পুরো পেজটার। আচ্ছা, আর এরপরে তো এগুলাই লিখি। এগুলাই, আচ্ছা ঠিক আছে স্যার সিমিলার ওয়ার্ড ইউজ করা, মানে প্যাসেজের ওয়ার্ডগুলো না ইউজ করে ওকে, সিমিলার হ্যাঁ আচ্ছা, ওয়ার্ড। তাহলে তোমাদের আইডিয়াগুলো একটু একটু দেখি, সরি একটু লেখা উচিত এগুলো। আচ্ছা, এক হলো মাইশা যেটা বললো যে ইম্পর্টেন্ট সবগুলা ফ্যাক্টর যাতে চলে আসে, ইম্পর্টেন্ট ফ্যাক্টর গুলা যাতে বাদ না যায়, ওকে ফাইন। 2 নাম্বার হইলো সাইজটা যাতে 1/3 হয়, ওকে। তারপরে ক্রিস্টিনা একটা কথা বলছো, কি জানি বললা তুমি ক্রিস্টিনা? ইম্পর্টেন্ট ফ্যাক্ট গুলাই বলছিলাম। আচ্ছা, ইন্টার ফ্যাক্টর 1/3 হয়। আচ্ছা, রাফি বলছে যে সিনোনিম ওয়ার্ড গুলা। আচ্ছা, আর কেউ কিছু অন্য ধারণা আছে? আর কি করো তোমরা? তোমরা আমাকে আইডিয়া দাও, তারপর আমি একসাথে কথা বলবো। স্যার কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করে অনেকগুলো সেন্টেন্স একসাথে জোড়া লাগানো। আচ্ছা, কমপ্লেক্স মানে সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ করো আর কি, না? আচ্ছা, কম্পাউন্ড কমপ্লেক্স এগুলো ইউজ করো। আচ্ছা, কম্পাউন্ড, তারপরে কমপ্লেক্স, এগুলো চিন্তা করো। আচ্ছা, ওকে ফাইন। তারপরে স্যার যেটা যে বিষয়ে লেখা ওইটা আগে আনা হয়, এবং কি সম্পর্কে লেখা হয়েছে ওইটা আগে বলা হয়। দাঁড়াও আহি, তোমার কথা আমি বুঝতেছি না। তোমার কথা বুঝতে হলে আমার হেডফোন ইউজ করতে হবে। তুমি কি হেডফোন ইউজ করতেছো আহি? জি স্যার। হেডফোন ইউজ ওকে। আর কেউ কিছু, আর কোনো আইডিয়া আছে? বলো বলো। আর কিছু? স্যার কি সম্পর্কে এটা টপিকটা ওইটা ফার্স্টে আগে লেখা হয়। আচ্ছা, সামান্তা রয়, তুমি কিছু বলবা? না স্যার, ওরকমই করা হয়। আচ্ছা, রাগিব কিভাবে করো তুমি? তুমি তো 10 এ পড়ো, বলো। জি স্যার। তুমি কিভাবে মানে সামারি লেখার সময় কিভাবে, মানে জিনিসটা কিভাবে করো, মানে সামারিটা মানে কোন জিনিসটা মাথায় রাখো, বা তোমার কাছে সামারি লেখার টেকনিকটা কি? মানে স্যার, মানে সেম শব্দ হবে না স্যার, মানে বদলাইয়া হবে স্যার, স্টাইল শব্দ। সিনোনিম এবং ওই যে বলছে সেন্টেন্সের স্ট্রাকচারটা চেঞ্জ করো, তাই তো? নিজের ভাষায় স্যার লেখা আর কি, মানে সেন্টেন্সের স্ট্রাকচারটা চেঞ্জ করো, ওকে, সুন্দর। আচ্ছা, ঠিক আছে, তাহলে অনেকগুলো চলে আসছে। ওকে, তোমাদের একটা কথা বলি, এখানে সবগুলো তোমরা এই কথাগুলো সবগুলো ঠিক আছে, এগুলা কোনোটা তোমরা যা যা করো এখানে প্রত্যেকটা ঠিক আছে। এগুলোর সাথে আমি একটা জিনিস অ্যাড করি তোমাদের, যেটা হচ্ছে হ্যাঁ ওই প্যারাফ্রেজ। তো অফকোর্স এই প্যারাফ্রেজিং মানেই হচ্ছে সামারি, বুঝছো? তো প্যারাফ্রেজটাই তো, প্যারাফ্রেজ মানে সামারি না, সত্যি কথা বলতে প্যারাফ্রেজ মানে অন্যের কথাটাকে নিজের কথায়। অনেক সময় প্যারাফ্রেজ করলে কিন্তু মূল টেক্সট থেকে অনেক সময় বড় হয়ে যায় না? জি স্যার। হ্যাঁ, জি স্যার। অনেক সময় হ্যাঁ, সেক্ষেত্রে প্যারাফ্রেজের ক্ষেত্রে মানে প্যারাফ্রেজিং করলে একটু সমস্যা আছে। প্যারাফ্রেজ তো অবশ্যই করতে হবে। এক কথায় আমরা বলতে পারি সামারিকা যেটা শর্ট প্যারাফ্রেজ, এরকম বলতে পারো, শর্ট প্যারাফ্রেজ। তো তোমরা যারা অনেকে প্যারাফ্রেজ শব্দটার অর্থ জানো নাও থাকতে পারে, প্যারাফ্রেজ মানে হচ্ছে যে রিফ্রেজ করা, মানে ওই কথাটাকে নিজের মতন করে লেখা। এখন অনেকের আমাদের যারা যে প্রথমে প্রশ্ন করছে নুসরাত, তো তোমার কথা যেটা আমি তোমাদের বলবো যে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সামারি সাইজটা একটা ফ্যাক্টর। হ্যাঁ, সাইজটা কেন ফ্যাক্টর, আমি নাম্বারের দিকের কথা বলতেছি, এখানে বানানটা একটু ভুল হয়েছে সিনোনিমের, যে অবশ্যই তোমার সাইজটা ছোট করতে হবে। তারপরে যে কাজটা করতে হবে সেটা হলো সাইজটা ছোট করতে হবে এই কারণে যে ধরো তুমি এখন এসএসসি পরীক্ষা দিচ্ছ, তুমি অবশ্যই এখানে সাইজ একটা ফ্যাক্টর, কারণ ওখানে কিন্তু পাবলিক পরীক্ষায় এত বসে বসে ছোট ছোট করে পড়ার
জায়গা নাই, মানে সময়ে থাকে না টিচারদের। এই জন্য আমি যে কাজটা তোমাদেরকে আচ্ছা ওটার পরে আসতেছি, এবার আসি যে কাজটা, সেটা হলো সামারিতে যে কাজটা করতে হবে, যেটা অ্যাভয়েড করতে হবে, এগুলো তো সব হচ্ছে তোমাদের করতে হবে। একটা অ্যাভয়েড করতে হবে যে জিনিসটা, একটা জিনিস অ্যাভয়েড করবা সবসময়, অ্যাভয়েড করছে এক্সাম্পলস গুলো সবসময় অ্যাভয়েড করবা, এক্সাম্পল অ্যাভয়েড করবা। রেদার তুমি ব্যবহার করবা আমব্রেলা ওয়ার্ড। আমি সবসময় এই কথাটা বলি, আমব্রেলা ওয়ার্ড, ঠিক আছে? আমব্রেলা ওয়ার্ড বলি। আমব্রেলা ওয়ার্ড সম্পর্কে কারো কোনো ধারণা আছে? আমি ক্লাস 10 জি স্যার, এর এই কথাটা বলছি। অনেকগুলা কথা আরে এক্সাম্পল দিয়েছে, ওইটারে এক জায়গায় একটা ওয়ার্ডে বানাইছে। তো বলো, উদাহরণ দাও তো, উদাহরণ দাও। এই স্যার ম্যাঙ্গো, ব্যানানা, করেন যে কয়েকটা ফলের নাম, পরে আমরা এটা দেওয়া থাকলো তো আমরা এটা অল ফ্রুটস লিখে দেখতে পারবো। আচ্ছা, ঠিক আছে, সুন্দর একটা উদাহরণ দিছো। যেমন ধরো আমি এখানে বলি যে আমি ধরো এখন বলতেছি জুমের মাধ্যমে আমি ক্লাস 9 10 এর ক্লাস নিতেছি এখানে, তারপর আবার 12 এরও স্টুডেন্ট আছে, তারপরে আবার বিভিন্ন স্কুলের এবং কলেজের, কেউ পড়ো পাইলটে, কেউ অগ্রগামীতে, হ্যাঁ, কেউ স্যার ওনার স্কুল ব্লুবার্ডে, কেউ কলেজ, স্যার বিভিন্ন কলেজে পড়ে। হ্যাঁ বলো। স্যার আমার একটু প্রবলেম হচ্ছিল স্যার, শুনতে পারিনি। প্যারাফ্রিজ মানে কি স্যার? প্যারাফ্রেজ হচ্ছে কোনো কথাকে, আচ্ছা আমি আজকের ইয়েটা রেকর্ড করতেছি, বুঝছো, দিয়ে দিব, তোমরা এগুলো শুনে নিও। আজকেরটা আমি দিয়ে দিব, ঠিক আছে, ইউটিউবে দিয়ে দিব, তোমরা আচ্ছা শুনে নিও। তো যেটা হচ্ছে তো প্যারাফ্রেজ ইয়াতে যেটা বলতে চাচ্ছিলাম, তো প্রথমে হ্যাঁ আমব্রেলা ওয়ার্ড ঠিক কথা বলছে। এখন ধরো আমি যদি বলি আমার কাছে এখন ক্লাস 9 এর পাইলটের অমুক 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 পড়তেছে, ক্লাস 9 এর অগ্রগামীর অমুক 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 মেয়ে পড়তেছে, আবার ক্লাস 10 এর পাইলটের অমুক অমুক পড়তেছে এবং অগ্রগামীর অমুক অমুক পড়তেছে, তারপরে 12 এর এমসি কলেজের এরা এরা পড়তেছে, অগ্রগামীর এরা এরা পড়তেছে, এরকম যদি বলি, এটা ধরো আমি গল্পে বললাম। এরপরে আমি যখন সামারি করব, একটু দাঁড়াও আমি বলতেছি, রিজিউম রেকর্ডিং, এই তো, হ্যাঁ আচ্ছা আবারও বলি তোমরা যারা শুনো নাই। যেমন আমি যদি বলি যে, আচ্ছা আরেকটা আমব্রেলা ওয়ার্ড ইউজ করি, যেমন আমি বলি সিলেটে হ্যাঁ বাংলাদেশে সিলেটে এতজন কোভিড-19 এর পেশেন্ট পাওয়া গেছে, তারপরে ঢাকায় এতজন, এর মধ্যে নারী এতজন, পুরুষ এতজন, তারপরে রাজশাহীতে এতজন নারী এতজন পুরুষ, এরকম বললো। তাহলে আমরা পুরো ব্যাপারটাকে এক লাইনে কিভাবে বলতে পারি যে বাংলাদেশে বিভিন্ন জেলায় নারী এবং পুরুষ কোভিড-19 আক্রান্ত হয়েছে। বুঝতে পারছো? যেটা হচ্ছে মানে যেটা কমা 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 দিয়ে অনেক কিছু বলে, সেটাকে তোমাকে ওয়ান লাইনারে নিয়ে আসতে হবে, এক লাইনে অনেক কিছুকে বুঝায় নিয়ে আসতে হবে, তোমাকে 3-4 লাইনকে একসাথে নিয়ে আসতে হবে। বুঝতে পারছো? আর যদি দুইটা এক্সাম্পল থাকে? দুইটা এক্সাম্পল থাকে, তবে তো জি স্যার। এক্সাম্পল কোনো ব্যবহারই করা যাবে না, মানে সামারিতে এক্সাম্পল ব্যবহার করা হারাম। বুঝতে পারছো? এক্সাম্পল ব্যবহারই করা যাবে না। আচ্ছা স্যার দুইটা এক্সাম্পল থাকলে এটা কিভাবে করব? বুঝি নাই, দুইটা এক্সাম্পল থাকলে যে বলা হলো যে মানে আমি এই প্যাসেজে ম্যাঙ্গো আর অ্যাপল এই দুইটা হচ্ছে আমার এই দুইটা ওয়ার্ড ইউজ করতে হবে, এটা মেইন, তো এটা আমি কিভাবে লিখব? মেইন থাকলে তো হবে। ধরো তোমার একটা ইয়া করলো যে তোমার ম্যাঙ্গো এবং অরেঞ্জ এই দুইটা নিয়ে একটা প্যাসেজ দিল, প্যাসেজ আছে, থাকে না তোমাদের ইনফরমেশন টেবিল, যে দুইটা নিয়ে দুইটা টেবিল করে করতে হয়, তো ম্যাঙ্গো নিয়ে একটা আর ইয়া নিয়ে একটা, ঠিক আছে? তো ওইটা নিয়ে তুমি তখন তো তোমার এটা নিয়ে আলাপ করতেই হবে, কারণ ওইটা তো দুইটা শব্দের মধ্যে রিলেটেড না। ওটা তো ম্যাঙ্গো নিয়ে একটা টোটাল প্যারা আছে, আবার অরেঞ্জ নিয়ে টোটাল প্যারাই আছে। শুধু এটা বাদ দাও, যেমন ধরো আমি একটা উদাহরণ দেই, তোমাদের ইনফরমেশন টেবিল একটা জিনিস আইটেম আছে, ওখানে দুইজন মহিয়সী নারী নিয়ে ধরো কথা আছে, একজন আছে ধরো ভ্যালেন্টিনা তেরেস্কোভা, আরেকজন হচ্ছেন ধরো কল্পনা চাওলা, এই দুজন নিয়ে কাহিনী আছে পুরো প্যাসেজ। একটা প্যারা হচ্ছে ভ্যালেন্টিনা তেরেস্কোভা, একটা হচ্ছে কল্পনা চাওলা, ইন্ডিয়ান প্রথম নারী, তোমরা জানো মঙ্গল গ্রহে, সরি চাঁদ, হ্যাঁ মহাকাশ যানে পরে আসার সময় অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো দুজনের কাহিনী আছে, তো এটা তো আসলে উদাহরণ না, এই দুজনের কাহিনী বলা হয়েছে, তো দুজনটাই তো তোমাকে নিতে হবে, কিছু করার নাই। বুঝতে পারছো? আচ্ছা তাহলে আমি একটা কাজ করি, তোমাদেরকে তাহলে আজকে একটা হাউ টু রাইট মানে সামারি এটা আমি নিজে লিখে লিখে দেখাবো। জি স্যার, দেখলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ফাইন, ওকে ফাইন, তাহলে আমি এটাই তোমাদের করাই। একটা যে কোনো একটা আমি একটা ইয়া নিয়ে আসি, একটা প্যাসেজ নিয়ে আসি।
ওকে, তো সামারি করার আগে আরেকটা জিনিস আমি তোমাদের, হ্যাঁ এখানে খুব দেখো সামারাইজিং এ প্যারাগ্রাফ তারা কি বলছে দেখো, তোমরা একটু জুম করে দেখতে পারতেছো তো না? আচ্ছা ঠিক আছে, এখানে বলছে দেখো সামারাইজিং এ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফে কিভাবে সামারি, এটা করার পর আমি তোমাদেরকে একদম আমি বাই হ্যান্ড আমি নিজে তোমাদেরকে করে দেখাবো, সমস্যা নেই। আগে একটু এটা দেখাই যে ওরা কি বলে। এটা হচ্ছে লং বিচ সিটি, কি বলতেছে, লং বিচ সিটি একটা কিছু একটা, আচ্ছা হোয়াটএভার। A summary is a short retailing of a longer written passage. এই শব্দটা খুব ইম্পর্টেন্ট, রিটেইলিং। এই শব্দটা বুঝতেছো? রিটেইলিং শব্দটার মানে হচ্ছে প্যারাফ্রেজ করা, মানে নতুন করে টেল করা। একজন তো গল্পকথক একটা কথা বলেছে, তুমি তোমার মতন এই কথাটাকে আবার বলবা, এটাকে বলা হয় রিটেইলিং অফ এ লঙ্গার রিটেন প্যাসেজ। একটা বড় রিটেন প্যাসেজকে তুমি নতুন করে বলবা, কন্টেইনিং দ্য অথার্স মোস্ট ইম্পর্টেন্ট আইডিয়াস, সবচেয়ে গুরুত্বপূর্ণ আইডিয়াস গুলো নিবা। সামারাইজিং হেল্পস ইমপ্রুভ বোথ ইউর রিডিং এন্ড রাইটিং স্কিলস। রিডিং এবং রাইটিং স্কিলস কে ইমপ্রুভ করে। আচ্ছা আরেকটা কথা বলি, তোমাদের সামারাইজিং কেন শেখা উচিত, এটা কত যে ইম্পর্টেন্ট এটা তুমি বুঝবা যে তোমরা তো এখন ইয়াতে পড়ো, তোমাদের কার কার বিদেশে পড়াশোনা করার ইচ্ছা আছে? স্যার সব লিখতে লাগে। স্যার আমার আছে। আচ্ছা যাদের বিদেশে পড়ার ইচ্ছা আছে, তোমাদের বিদেশে ইউনিভার্সিটিতে তোমাদের প্রধান কাজ হচ্ছে ওদের সামারি লিখতে দাও। ওখানে প্রফেসররা কি করে জানো? প্রফেসররা তোমাকে দিয়ে দিবে একটা ধরো আর্টিকেল দিয়ে দিবে, বড় বড় 5-6 পৃষ্ঠার আর্টিকেল দিয়ে দিবে। আর্টিকেল মানে একটা কোনো জিনিসের উপর লেখা আর কি, 27 পৃষ্ঠার এরকম 5টা ধরো আর্টিকেল দিয়ে দিল। তোমাকে বলবে নেক্সট ক্লাসে এই 5টা আর্টিকেল থেকে তুমি কি বুঝছো, এই 5টা প্যারাতে তুমি এগুলো লিখে নিও। ওদের আর কিচ্ছু কাজ নাই। আমি বিদেশের, আমি নিজেও তোমার ফ্রিল্যান্সিং এ কাজ করছি, যে টাকার বিনিময়ে আর কি। আমি গত বছর এরকম 7টা এরকম সামারি লিখে দিয়েছি, 10,000 টাকা পেয়েছি। ব্যাপারটা বুঝছো? কিন্তু যদিও অনেক কঠিন, কারণ হচ্ছে ওই জিনিসটাই আমি আসলে মানে সোশিওলজির কিছু কঠিন কঠিন টার্ম ছিল যেগুলো আমি হয়তো নিজেই জানতাম না, আমি অনেক পড়াশোনা করতে হয়েছে এগুলো বুঝতে। তো ওগুলা বুঝে তারপরে আমি সামারি লিখছি, তাও আমার সময় দেওয়া হয়েছিল অনেক, মোটামুটি 15-20 দিনের মতন। তো ওগুলো আমি পড়ে সামারি লিখে দিছি। এগুলো মানে ব্যাপারটা বুঝছো, মানে যে লোক আমাকে টাকা দিছে তার মানে তার জন্য কত গুরুত্বপূর্ণ। সে যদি নিজে সামারি লিখতে পারতো তাহলে আমাকে 10,000 টাকা দিয়ে এই সামারি গুলো নিয়ে লেখাইতো। ব্যাপারটা বুঝছো? ক্লিয়ার হয়েছে? তাই বিদেশে যদি কেউ পড়াশোনা করতে চাও, তোমাকে অবশ্যই জানতে হবে যে সামারি লেখা। বাংলাদেশের এডুকেশন সিস্টেম হলো আমরা কি করি, বড় বড় করে লিখি, আর বিদেশে তুমি বড় জিনিসকে কি বুঝলা ছোট্ট জিনিসে পরিণত নিয়ে আসার নামই হচ্ছে সামারি। যেমন এদিকে ডিবেট করে আজরফ আছে না? আজরফ, আজরফ আছে তো? জি স্যার। আজরফ সামারির একটা সামারি কে করে বলো তো এপি ইয়াতে, এপি ডিবেটে? মানে কি স্যার? হুইপ স্যার, হুইপ স্পিকার। হ্যাঁ, তো ও সামারি করে কি করে, পুরো বিষয়টাকে ডিবেটটাকে একটা জায়গায় নিয়ে আসে না? জি স্যার। হ্যাঁ, এই সামারিটা খুব সামারাইজ করে স্যার। সামারাইজ করে দেয়, মানে পুরো ডিবেটটা আজকে কোন জায়গাতে। তো বিষয়টা হলো আমাদের মানে আমরা আসলে বলি বেশি, বাঙালিরা লিখি বেশি। দেখো আমাদের কি করা হয়, এক একটা মাস্টার্সে অনার্সে আমরা এক একজন 80 পৃষ্ঠা, আমি নিজে বিসিএস এর রিটেনে মনে আছে আমার সম্ভবত 80 না 86 পৃষ্ঠা লিখছিলাম। তো ঘটনা হলো এরকম, এর চেয়ে বেশিও লিখা, আমি তো মোটামুটি বেশি স্পিড নাই, আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, কিন্তু অন্যরা এর চেয়েও বেশি লিখে। তো কাহিনী হলো, কিন্তু বিদেশের বিষয়টা হচ্ছে কি করবে জানো, মানে আমার থিওরি এর আছে, ইংলিশ লিটারেচারের পরীক্ষা ছিল রাইটিং এ। একটা টপিকই? না না, একটা না, 5টা না কয়টা কোশ্চেন, 86 পৃষ্ঠা। হ্যাঁ এরকম 86 পৃষ্ঠা ছিল, 86 আরো বেশি হবে, সরি। 10টা শুধু ইয়েই নিছি, এক্সট্রা পেজ নিছি। 10টা এক একটা এক্সট্রা পেজ মানে হচ্ছে 4 পাতা করে, 40 পাতা। 80 পৃষ্ঠা তো এক্সট্রাই, সরি বহুত আরো বেশি, 80 পৃষ্ঠা এক্সট্রাই নিছি, পৃষ্ঠার কি 80। তো ঘটনা হলো, এখন কাহিনী হলো আমাদের মানে শিক্ষার সিস্টেমটাতে গলদ আছে। তো বিদেশে এরকম করে না, বিদেশে তোমাকে পরীক্ষা অনেক সিস্টেম আছে, যেমন ধরো আইএলটিএস পরীক্ষায় গেলে তোমাকে একটা প্যাসেজ দিয়ে দিয়ে বলবে যেটা সামারাইজ করে লেখ, বা এইটার এক লাইনে বলো, এই পুরো পেজটা টাইটেল রাইটিং আসে, যে পুরো প্যাসেজটা পড়া তুমি এক লাইনে বলো যেটা টাইটেল কি হবে, বুঝছো? ওগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, তুমি কি বুঝলা, যারটা যত সুন্দর হয় তত। তো সামারাইজিং হেল্পস ইমপ্রুভ, এই তো যারা তোমরা রাইট ফর্ম অফ ভার্ব ইয়া করো, দেখো তুমি বলছিলাম না যে হেল্পের পরে ওই যে পজিটিভ ভার্ব যখন পড়েছিলাম, এই যে ভার্বের বেস ফর্ম হয় অথবা 2+ ভার্বের বেস ফর্ম হয়, মনে আছে?
জি স্যার। হ্যাঁ এটাই জি, স্যার। সামারাইজিং হেল্পস ইমপ্রুভ, দ্য হেল্পস টু ইমপ্রুভ বা হেল্পস ইমপ্রুভ। দেখছো আমি বললাম না মডার্ন ইংলিশে ডিরেক্ট ভার্বে বেস ফর্ম দিয়ে দেয় এখানে। Improve both your reading and writing skills. To summarize, you must read a passage closely. Closely মানে খুব, তোমরা মনে করো না যে কাছ থেকে দেখতে হবে, একদম বইয়ের একদম এমনি করে দেখতে হবে, ব্যাপারটা এই ক্লোজলি না। ক্লোজলি বলতেছে যে তুমি এটাকে একদম নিবিড় ভাবে বুঝবা, কারণ তুমি তখনই একটা জিনিসকে সামারাইজ করতে পারবা যখন একটা জিনিসকে খুব ভালো করে বুঝবা, আদারওয়াইজ তুমি সামারাইজ করতে পারবা। ফাইন্ডিং দ্য মেইন আইডিয়াস, কি বুঝাইতে চাইতেছে, আইডিয়াটা কি, লেখক তোমাকে কি বলতে চাচ্ছে সেটা ফাইন্ড করতে হবে, তোমাকে বের করতে হবে। এন্ড সাপোর্টিং আইডিয়াস, এবং সেই আইডিয়াটাকে সাপোর্ট দেওয়ার জন্য আর কি কি আইডিয়াস নিয়েছেন উনি, ওই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে। দেন ইউ মাস্ট ব্রিফলি রাইট ডাউন দোজ আইডিয়াস ইন এ ফিউ সেন্টেন্সেস অর প্যারাগ্রাফ। তখন তুমি পুরো সেন্টেন্সটা, পুরো প্যারাগ্রাফটাকে কিছু সেন্টেন্সে নিয়ে আসতে পারবে। যেমন আমি এটা সবসময় তোমাদেরকে বলি, যেমন তোমরা সবাই 3 ইডিয়টস মুভির কথা আমি সবসময় বলি। আমি যদি বলি এখন 3 ইডিয়টস মুভিটার তোমরা কি কাহিনী দেখছো, তোমাকে যদি বলে বলো, তাহলে দেখবা যে তুমি 10 মিনিটের মধ্যে তুমি বলে ফেলতেছো, কিন্তু পুরো সিনেমাটা হচ্ছে কত মিনিট, 3 ঘন্টা বা কাছাকাছি 3 ঘন্টা বা 2.5 ঘন্টা ধরলাম, 2.5 ঘন্টা সিনেমাটাকে তুমি 10 মিনিটে বলছো। কিভাবে বলতে পারছো? তুমি যখন একটা জিনিস বলো, তুমি কি ছোট ছোট সবকিছু নিয়ে বলো না, তুমি অনেক কিছু বাদ দিয়ে দাও না। আর আমি যদি এক লাইনে বলতে পারি সামারাইজ, ওকে আমি যদি বলি রাগিবকে বলো, রাগিব আমাকে বলো তো 3 ইডিয়টস মুভির এক লাইনে যদি বলি পুরো সিনেমাটা সামারি বলো। বুঝি নাই স্যার, কি বলছেন? 3 ইডিয়টস মুভিটা দেখছো তুমি? 3 ইডিয়টস, জি স্যার। এটা এক লাইনে বলো এই সিনেমাটার মেইন থিমটা। আর স্যার বন্ধুত্বের টান। তোমার কইছে এই যে তোমার এই তুমি লিখবা উল্টা পাল্টা সামারি, এটা বলো বন্ধুত্বের টান। বন্ধুত্বের টান বুঝি সিনেমাতে আইছে? না স্যার। আচ্ছা জয়িতা বলো, জয়িতা দেখছো 3 ইডিয়টস? স্যার অনেক আগে দেখছিলাম এই জন্য। আচ্ছা ঠিক আছে, বলো জয়িতা বলো 3 ইডিয়টস দেখছো? স্যার দেখছি। হ্যাঁ কি মানে তোমার কাছে এক লাইনে বলো। এই সাইজ যেটা বলছো, সাইজেরটা হচ্ছে সাপোর্টিং আইডিয়াস, মেইন আইডিয়াটা কিন্তু ওইটা না, বন্ধুত্বের টান। তোমারটা হচ্ছে সাপোর্টিং আইডিয়া। স্যার আমি বলি। জয়িতা বলুক আগে, না বললে তারপরে আরেকজন বলবো। স্যার মুখস্থ বিদ্যা ভয়ঙ্কর করি। ওকে এটা একটা সাপোর্ট, হ্যাঁ এটা একটা সুন্দর ওভারঅল। হ্যাঁ জয়, স্যার, আমি বলি? আর কে বলবা বলো, যে কেউ বলো বলো। স্যার আমি বলি, হ্যাঁ বলো বলো। সার্টিফিকেট কিংবা নামই গুরুত্বপূর্ণ নয়, জ্ঞানই আর কি জ্ঞান অর্জনই বড় কথা। চমৎকার, হ্যাঁ এক্স্যাক্টলি। এখানে পুঁথিগত যে আমাদের শিক্ষা বা আমাদের সার্টিফিকেটের জন্য যে পড়াশোনা করি, ওইটা ওইটা আসল শিক্ষা না। শিক্ষা হতে হবে তুমি তোমার ব্যাপারটাকে মানে আসলে বুঝতে হবে, প্র্যাকটিক্যালি বুঝতে হবে, এবং যদি বুঝো তখন তুমি জীবনে উন্নতি করবে। এটাই হচ্ছে এই ছবির থিম। একটা জায়গায় কিন্তু ছিল যে কামিয়াবি কি পিছে মত ছোটনা বা এরকম। হ্যাঁ তুমি, কারণ তুমি যদি ভালো করে শেখো কামিয়াবি তোমার পিছনে ছুটবে, এরকম একটা লাইন ছিল, আমির খান বলছিল। হ্যাঁ মানে সফলতার পিছনে তুমি ছুটবা না, তুমি একটা জিনিস ভালো করে শিখবা, সেক্ষেত্রে সফলতাই তোমার পিছনে ছুটবে, এই কথাটা বলছিল। সেই জন্য দেখো সে কিন্তু সার্টিফিকেটের জন্য সার্টিফিকেট পায় নাই, তার যার বাড়িতে কাজ করতো তার সেই লোকের ছেলের নাম নিয়ে এসে সে পড়াশোনা করছে, সার্টিফিকেট পাইছে ওই ছেলে, কিন্তু মাঝখান দিয়ে কি হয়েছে, সে কিন্তু বড় বিজ্ঞানী হয়ে গেছে, তার নামে কিন্তু কোনো সার্টিফিকেট ইস্যু হয় না। কাহিনী হচ্ছে এটা, যে তোমাকে কি করতে হবে। সেজন্য আমি তোমাদেরকে বলবো যে সামারি যখন তুমি একটা জিনিস পাবা, আচ্ছা আমি পুরোটা পড়ি, তারপর আমি আরো কাহিনী বলবো তোমাদের আস্তে আস্তে। সাপোর্টিং, দেন ইউ মাস্ট ব্রিফলি, ব্রিফলি শব্দের অর্থ কি কেউ বলতে পারবা? স্যার সংক্ষেপে মানে সংক্ষেপে, এক্স্যাক্টলি সংক্ষেপে। অনেকে ব্রিফলি মনে করে কি বিস্তারিত, এটা অনেকে দেখছে, অনেক মানুষ বলে ব্রিফলি মানে মানে ডিটেইল মনে করে, আসলে ব্রিফলি মানে সংক্ষিপ্ত। ব্রিফলি শব্দের একটা সুন্দর সিনোনিম আছে, ওটা হচ্ছে প্রিসাইসলি। ব্রিফলি একটা সিনোনিম আছে প্রিসাইসলি। আচ্ছা, write down those ideas in a few sentences or paragraph. It is important to understand the difference between a summary and paraphrase. এটাও এটা বুঝতে হবে যে সামারি এবং প্যারাফ্রেজের মধ্যে পার্থক্য আছে। বুঝছো? আমি আজ বললাম রাফি যে প্যারাফ্রেজ কিন্তু অনেক সময় বড় হয়ে যেতে পারে, কিন্তু সামারি কখনো বড় হবে না। A paraphrase is simply rewriting of the passage in your own words, কিন্তু সামারি হচ্ছে on the other hand contains only the main idea and supporting ideas of the passage. A summary will be much shorter than paraphrase. একটা পোয়েমের তো স্যার প্যারাফ্রেজ মানে অনেক বড় প্যারাফ্রেজ হয়, ইয়াও হইতে হবে না। প্যারাফ্রেজ তো আমাদের যে ইন্টারমিডিয়েটে কবিতাগুলো দেখছো সবগুলো প্যারাফ্রেজ তো মোটামুটি বড়ই ছিল।
থিমটা অনেক ছোট না, জি, স্যার। 50 ওয়ার্ডস এর মধ্যে, দেখছো না? থিম আরো ছোট, জি, স্যার। থিম, সিনপসিস, এগুলো সামারি থেকেও ছোট, বুঝছো? সিনপসিস স্যার বলতে একটা শব্দ ফার্স্ট আছে। ইয়ারে কি থিম পড়াই ফেলছেন? ফার্স্ট ইয়ারের এখনো ক্লাস শুরু করবে, ফার্স্ট ইয়ার সেকেন্ড পেপার না শুরু না, করছি। মানে স্যার আমাদের আর কি, যারা আমরা 12 এ উঠছি, হ্যাঁ, তো তোমরা তো তাদের কি সামারি থিম পড়াইছি পড়াই না? ফেলছেন? হ্যাঁ, তুমি না কই না, ছিলা? থিম স্যার, থিম স্যার পড়াইছি আমি তো তো। তখন ছিলাম না, আমি তো ও, লাস্টে আসছি। এই জন্য। আচ্ছা, সমস্যা নাই, যেদিন পড়াবো তোমাকে এবার বলবো। আর ফার্স্ট ইয়ারের ব্যাচ শুরু হয়েছে তো। জি স্যার, আমাকে ইনফর্ম করেন। আচ্ছা, ঠিক আছে। তারপরে হচ্ছে এখন প্রথম হচ্ছে প্রিভিউ এন্ড রিড। প্রিভিউ বলতে কি শব্দ বুঝো তোমরা, বলো প্রিভিউ। পর্যবেক্ষণ করা স্যার মানে হ্যাঁ, পুনরায় জিনিসটাকে ভিউ করা, মানে আমি জন্য বলি সব সময় যে তোমরা এই 1 মিনিটের সময় কম আছে, তোমরা আবার অ্যাড হবা, আমি যদি রেকর্ড করতে ভুলে যাই আবার মনে করাই দিই। তো প্রিভিউ জিনিসটা কি, যে আমরা অনেক সময় নাটক দেখি না, তারপরে বলে না যে গত সপ্তাহে কি হয়েছে, অল্প অল্প করে দেখায় জি বাংলার ইয়াগুলাতে, নাটকগুলাতে। প্রিভিউ হচ্ছে যে যা যা ঘটছে এটা আরেকবার চিন্তা কর। তো তোমার প্রধান কাজ হবে যে তুমি প্যারাগ্রাফটা একবার পড়বা, 2-3 বার করে খুব ভালো করে পড়বা, যদি একদম আননোন হয়। নর্মালি তোমাদের গুলা আমরা প্রচুর যখন প্র্যাকটিস করি তখন কমন পড়ে যায় 9-10 এর গুলা, যদি আননোন পড়ে। হ্যাঁ, রিভিউ আর প্রিভিউর মধ্যে পার্থক্য আছে। রিভিউ তো হচ্ছে তুমি এটা পড়ে তারপর তুমি যা বুঝলা তার লেখা। হ্যাঁ, আর প্রিভিউ ফুলাফেন বুঝে না, সবটি দেন্দা নাকি? হ্যাঁ, বলো বলো সাইদ। স্যার এই একটা একটা ছবি অথবা একটা বই পড়ে তার কি রকম লাগছে, এটাতে কি কি আছে, এরকম শিক্ষণীয় কি জিনিসটা সে দেখলো, এটার বলাটা হচ্ছে, তার নিজের ভাষায় বলাটা হচ্ছে রিভিউ আর কি। ওকে, চমৎকার। ওকে, আর রিভিউ কেউ দেওয়া। কিছু? না, ঠিক আছে, তোমার কথা একদম ঠিক। আর কেউ? মানে স্যার গুরুত্বপূর্ণ যে পয়েন্ট গুলো এগুলো হাইলাইট করা। আচ্ছা, হ্যাঁ, না রিভিউ অনেক কিছু আছে। রিভিউ হচ্ছে অনেক কিছু হইতে পারে। একটা রিভিউতে কি কি হইতে পারে আমি বলি তোমাকে। এটাকে সুন্দর করে যদি সাহিত্যের ভাষায় বলি তাহলে বলতে পারো যে সাহিত্য সমালোচনা। সিনেমার ক্ষেত্রে এটা রিভিউ কি হইতে পারে, রিভিউ অনেক কিছু করতে পারে। এটা রিভিউতে এটা আইএমডিবি রেট কত, তার পার্সোনালি কত কেমন লাগছে, এই সিনেমা নিয়ে তার এক্সপেকটেশন কি ছিল, তারপরে এই সিনেমাতে কি কি দেখাইছে, এই সিনেমার সাথে বাস্তবের কতটুকু মিল হইতে পারে বা অমিল হইতে পারে, সেটা জাস্টিফিকেশন করতে হয় যে এটা কতটুকু ঠিক আছে, কতগুলো ভুল, অথবা কি জানি এই সিনেমার সাথে অন্যান্য কোন সিনেমার এই টাইপের আর কি কি সিনেমা হয়েছে বিশ্বে, ওই সিনেমার সাথে এই সিনেমার পার্থক্যের জায়গাগুলা কোথায়, বা তো এই সিনেমা আরো ভালো হইতে পারতো কিভাবে। হ্যাঁ, এই সিনেমার নেগেটিভ দিকগুলা কি, পজিটিভ দিকগুলা কি, ঠিক আছে। তারপরে অভিনেতারা কিভাবে, কে কোন জায়গায় ভালো করছে, মানে রিভিউ মানে বিশাল, রিভিউ বলতে পারে একটা বিশাল রিপোর্ট ধরতে পারে, অনেক কিছু আছে এটা রিভিউ। হ্যাঁ, না আচ্ছা, স্যার, এই যে আমি স্যার বিভিন্ন গ্রুপে স্যার দেখছি ওই যে বুক রিভিউ স্যার, আমি তো স্যার মুভি দেখি না, যে হ্যাঁ বুক হ্যাঁ, রিভিউ গুলো স্যার অনেক হ্যাঁ, বুক রিভিউতে মানে অনেক ব্রিফ ব্রিফ থাকে। হ্যাঁ, কিন্তু আসলে থাকে না ওরকম, ধরো আমাদের এখানে তো এই বইয়ে কি আছে এগুলো জাস্ট দেয়, কিন্তু এরকমও বুক রিভিউ আছে। তোমাকে আমি একটা একটা ভিডিও লিংক দিব তোমাদেরকে, ডিস্টোপিয়ান লিটারেচার নামে। তোমরা কি এটা দেখছো কেউ? এটা 1 ঘন্টা 10 মিনিটের একটা বুক রিভিউ আছে। আসলে বুক রিভিউ না, এটা হচ্ছে সিনেমা রিভিউ, এবং ওই সিনেমার উপর একটা বই লেখা হয়েছিল 1984 বইয়ের নাম, পরে এটা নিয়ে একটা সিনেমাও হয়েছিল। তোমরা কেউ আচ্ছা, আমি ইয়াতে লিংকটা দিব, আমাদের গ্রুপে লিংক দিব, তোমরা যদি কেউ দেখতে পারো, আমি চাই সবাই দেখো এটা, বিশেষ করে যারা বিতার্কিক তারা তো অবশ্যই দেখা উচিত। তো তো এখন যেটা হলো প্রিভিউ, যেটা জিনিসটা হচ্ছে যে প্রি মানে হচ্ছে, মানে এখানে বলতেছে যে পূর্বের দেখা, মানে ফিরে দেখা প্রিভিউ। তো প্রিভিউ করা মানে অনেকটা তাহলে এরকম, তোমরা বুঝতে পারছো যে ফিরে দেখা। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে মেক এ লিস্ট অফ আউটলাইন। এটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি যখন কোন একটা প্যাসেজ পড়বা তখন যে কাজটা করবা সেটা হলো ওই জিনিসটার তোমার কাছে যেটা গুরুত্বপূর্ণ মনে হইতেছে ওই লাইনগুলাকে তুমি একবার হচ্ছে পুরোটা পড়ে যাবা, তারপর আবার পড়বা, পরে যে লাইনগুলো তোমার কাছে মনে হচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট এই লাইনগুলোকে আন্ডারলাইন করবা। হ্যাঁ, তারপরে 3 নাম্বার হচ্ছে রাইট এ সামারি। এই যে কি বলছে, determine the main idea and supporting details of the paragraph, make a list of outline of these ideas, be sure to use your own words. এটা একটা ইম্পর্টেন্ট। সামারি করতে গেলে তোমরা কখনোই ওই শব্দগুলো মানে একদম একদম ওই শব্দগুলো ব্যবহার করবা না। এখন কারো নাম যদি কামাল হয়, এখন কামাল নিয়ে যদি লেখে, কামালের নাম নিশ্চয়ই জামাল লিখতে পারবা না, কামালই লিখতে হবে।
ঘটনা হচ্ছে নাউন গুলো সেমই থাকবে, ঘটনা হচ্ছে কিছু মানে কিছু অ্যাডজেক্টিভ থাকে, কিছু ভার্বস থাকে, ওই জিনিসগুলোকে একটু নিজে চেঞ্জ করে দিতে হবে। 3 নাম্বার হচ্ছে রাইট এ সামারি ইউজিং using least. Write a summary of the paragraph, state the main ideas followed by the important ideas. Limit your summary to just one or two sentences. Read aloud, read the summary aloud and correcting any mistakes. আচ্ছা, এখানে এগুলো তো বললো, একই কথা বারবার বলছে। এখন আমি যেটা তোমাদের বলতেছিলাম যে আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু জিনিস তোমাদেরকে বলি, যে যখন সামারি করবা তখন পুরো জিনিসটা 2-3 বার পড়বা, পড়ে তারপরে চোখ বন্ধ করবা, চোখ বন্ধ করে চিন্তা করবা যে তোমার কতটুকু জিনিস আসলে মনে আছে এই গল্পটা পড়ে, এই সামারি প্যাসেজটা পড়ে। যে জিনিসগুলো মনে আছে তখন প্যাসেজটা না দেখে অন্য একটা পেজে নোট করে রাখবা আমার এই 5-6টা জিনিস মনে আছে। তারপরে কি করবা, সুন্দর করে এই 5-6টা জিনিস ওই প্যাসেজের মধ্যে আন্ডারলাইন করে ফেলবা। তার মানে এই 5-6টা জিনিস তোমার মনে আছে মানে কি জানো, এই 5-6টা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট, এগুলো স্ট্রাইক করছে তোমার মাথায়। সো এই 5-6টা জিনিস জায়গা যেই প্যাসেজে যে জায়গা আছে ওই জায়গাগুলো নিবা, তার মানে ওই জায়গাগুলো নিয়ে তুমি লিখবা, বাকি জিনিসগুলো তোমার জন্য এতটা ইম্পর্টেন্ট না। আরেকটা হচ্ছে সামারির ক্ষেত্রে যে কাজটা করতে হবে, প্রথম লাইনটাতেই বুঝে ফেলা যাবে যে পুরো প্যাসেজটাতে কি বলতেছে। তবে এভাবে লাইনটা লেখা আগে লেখা হইতো যে এই প্যাসেজটা ইজ অ্যাবাউট বা দিস প্যাসেজ ডিলস উইথ, এভাবে আমরা লিখতাম। কিন্তু এটা এখন পুরনো হয়ে গেছে এবং এটা অন্য বিভিন্ন জায়গায় লেখা হয় এবং সামারি রাইটিং এর বিভিন্ন জায়গায় বা টিচাররাও বলেন যে এখন এভাবে যাতে না লেখা হয়। কিন্তু একটা সময় এভাবেই আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের টিচাররা আমাদের বলতেন যে প্রথম লাইনে বলে দিতে যে এই প্যাসেজটা কি নিয়ে। ওকে, আচ্ছা এখন আচ্ছা আরেকটা জিনিস তোমরা ইউজ করবা, তোমরা অ্যাপোজিটিভ ইউজ করবা সামারিতে। যারা ক্লাস 10 এ পড়ো, তোমাদের এখানে যারা আছো তাদেরকে আমি শিখাইছি যে হাউ টু রাইট অ্যাপোজিটিভ, এবং আমি মডিফায়ার পড়ানোর সময় তোমাদের বলছিলাম যে অ্যাপোজিটিভ লেখা, অ্যাপোজিটিভ লিখতে পারাটা কিন্তু গুরুত্বপূর্ণ। আচ্ছা এখানে একটা সুন্দর জিনিস দিছে, জাহিন বলো কি বলবা? স্যার কে যেন নাম ছাড়া ঢুকছে। নাম ছাড়া ঢুকছে? কে ঢুকছে বলো, তাকে আমি বের করে দিই। স্যার একটা কোড স্যার। কোড? এই কোড নিয়ে ঢুকছে কে? স্যার আমি ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, নাম দিয়ে ঢুকো। আচ্ছা এখানে একটা ইয়া দিছে, অরিজিনাল দিছে, তারপর একটা সামারি করছে, চলো আমরা একটু পড়ি। দেখেছে there are times when the night sky glows with bands of color। বলছে যে এমন কিছু সময় থাকে যখন রাতের বেলা যে অনেক ধরনের রং আসলে গ্লো করে, স্কাই গ্লো করে, স্কাই মানে গ্লো করে তো তোমরা সবাই বুঝো যে চমকে ওঠে বিভিন্ন কালারে, উইথ ব্যান্ডস অফ কালার, বিভিন্ন রঙে। The bands may begin as cloud shapes and then spread into a great arc across the entire sky। তো সাজিদা কিছু বলবে? হাত উঠাইছো? স্যার আমি, হ্যাঁ বলো কি বলবা? স্যার এইখানে যখন ওইখানে লেখা ছিল যে লিমিট ইওর সামারি টু জাস্ট 1 or 2 সেন্টেন্স, এর মানে কি আমরা না এটা তোমার জন্য না তোমার জন্য না, এটা এই জন্য আমি তোমাদেরকে এটা বলি নাই। সামারি হচ্ছে 2 or সেন্টেন্স, এটা হচ্ছে ওই আইএলস এ বললাম না, এরা এক লাইনে অনেক সময় বলে বা 2 লাইনে লিখতে বলে, এটা আইএলস এর জন্য, এটা তোমাদের জন্য না, এই জন্য আমি এটা বলি নাই সব। ঠিক আছে, তোমাদেরটা যেটা করবো 1/3। তারপরে কি বলছে দেখো, the bands may begin with the cloud shapes and then spread into great arc across the entire sky। তাহলে পুরো স্কাই এর মধ্যে এগুলো কি একটা ক্লাউড শেপ আসতে পারে, আবার একটা গ্রেট আর্ক, কোন একটা এরকম মানে কিসের মতন, এটা বৃত্তাকার একটা শেপও আসতে পারে, অনেক শেপে আসতে পারে। they may fall in folds like curtain drawn across the heavens। হেভেন বলতে এখানে আকাশ বোঝাচ্ছে, আকাশের মধ্যে কি হতে পারে, পর্দার মতন পড়তে পারে। The lights usually grow brighter then suddenly dim। কখনো আলো খুব ব্রাইট হয়, কখনো একদম অল্প হয়ে যায়, ডিম হয়ে যায়। During this time the sky glows with pale yellow, pink। এই দেখছো কতগুলো আসতেছে, রং আসতেছে, এগুলো কথা বলবে না দেখবা সামারিতে। এবার ডিউরিং, হ্যাঁ এই যে ডিউরিং দিস টাইম, এই সময় আকাশে কি হয়, বিভিন্ন ধরনের পেল ইয়েলো মানে হালকা হলুদাভ, গোলাপি, সবুজ, পার্পল, ভায়োলেট, বিভিন্ন কালার হয়। দিস লাইটস আর কল দা অরোরা বোরেলিস। এগুলোকে একসাথে বলা হয় অরোরা বোরেলিস। সাম পিপল কল দেম, কোনটা অরোরা বোরেলিস? এই যে রংগুলা হয় আকাশে, রাতের আকাশে,
এগুলোকে একসাথে বলা হয় অরোরা borealis. Some people call them the northern lights. কেউ এগুলোকে নর্দার্ন লাইটস বলা হয়। Scientists have been watching them for hundreds of years. সায়েন্টিস্টরা এগুলো শত শত বছর ধরে এগুলো দেখে আসতেছে। They are not quite sure what causes them. তারা জানে না যে এগুলোর কারণগুলো কি। In ancient times, people were afraid of these lights. পূর্বে মানুষ এগুলো ভয় পেত এই লাইটগুলো দেখে। They imagined that they saw fairy dragons in the sky. তারা ভাবতো এগুলো কোনো হয় হিংস্র কোনো ড্রাগন আকাশে। Some even concluded that the heavens were on fire. কেউ ভাবতো যে আকাশে মনে হয় আগুন লেগেছে। তো এই জিনিসটাকে পুরোটা আমরা সামারি কি করলো দেখো, ফার্স্টে মাঝখানে একটা জিনিস নিয়ে আসছে যে the aurora borealis or northern lights. হ্যাঁ, এই দেখো এটা একটা অ্যাপোজিটিভ না? যারা অ্যাপোজিটিভ সম্পর্কে জানো, এটা একটা অ্যাপোজিটিভ না? হ্যাঁ, the aurora borealis এর আরেকটা নাম হচ্ছে কি northern lights। আর bands of color in the night sky। দেখছো bands of color, ব্যান্ড মানে কি একগুচ্ছ। বলছে রংগুলা কি কি বলছে এখানে? বলা নাই, বলে দিছে bands of color in the sky। তারপর শেষ এক কাহিনীতে সব শেষ। Ancient people thought that these lights are dragon on fire and even এই লাইনে বলে দিল ancient টাইমের কথা কইতে স্যার, মডার্ন টাইম কইতেছে and even modern scientists are not sure what they are. মডার্ন সায়েন্টিস্টরাও জানে না তারা কি। দেখছো মাত্র 2 লাইনে পুরো কাহিনী শেষ করে দিচ্ছে। কাহিনী বুঝতে পারছো স্যার? হ্যাঁ, এখানে অরের আগে কমা কেন দিছে? অরের আগে কেন কমা দিছে? ওকে, অরের আগে কেন কমা দিল এর কারণ হচ্ছে তুমি অরের আগে কমা না দিলেও হইতো, কিন্তু এটাকে আরেকটা নাম দিছে। অরের আগে যদি এখানে কমা না দেয় তাহলে এখানেও কমা দেওয়া যাবে না। যে অরোরা বোরিয়ালিস অর নর্দার্ন লাইটস। যেমন আমি তোমাকে একটা জিনিস দেখাই, যদি আমি বলি স্যার বলো। স্যার একটা প্রশ্ন ছিল। বলো। পজিটিভ মানে কি স্যার? পজিটিভ মানে হচ্ছে কোন একটা নাউন সম্পর্কে এক্সট্রা কোন একটা ইনফরমেশন, যেটা একটা ফ্রেজ আকারে হইতে হবে, কোন ক্লজ বা সেন্টেন্স আকারে দিলে হবে না। ঠিক আছে, ওটা সম্পর্কে আমার একটা ক্লাস আছে আমার ইউটিউব চ্যানেলে, তুমি গেলেই পাবা, প্রথম দিকে আছে এটা। ঠিক আছে? জি স্যার। তো তো আমি জিনিসটা বলি, যেমন ধরো আমি বললাম যে মাশরাফি দিলাম, মাশরাফি সম্পর্কে আমি দিলাম ধরো আমি দিলাম ম্যাশ বলা হয়। হ্যাঁ, ম্যাশ ইজ দ্য ফর্মার ক্যাপ্টেন অফ বাংলাদেশ ক্রিকেট টিম, এভাবে লেখা যায়, তাই না? এখন ঘটনা হচ্ছে তুমি চাইলে এই মডার্ন ইংলিশে এরকম এভাবে করতে পারো, এটাকে যদি একটা অ্যাপোজিট হিসেবে দেখাতে পারো, এখানে একটা কমা দিলে অর ম্যাশ এভাবে নিয়ে আসতে পারো। বুঝতে পারছো সেবা? মাশরাফি অর ম্যাশ মানে ঘটনা হচ্ছে এই জায়গাটা না থাকলেও সেন্টেন্সের কোনো আসবে যাবে না। দেখো এখানে যদি আমি কেটেও দিই অর ম্যাশটাকে, তাহলে কোনো কিছু হবে? দেখো মাশরাফি ইজ দ্য ফর্মার ক্যাপ্টেন অফ বাংলাদেশ। হ্যাঁ, কাহিনী হলো এটা। ক্লিয়ার? তাহলে আমরা এক লাইনে কিন্তু দেখো আমি যদি একটা গল্পের আকারে লিখি, যে বলবো যে মাশরাফি ইজ দ্য ফর্মার ক্যাপ্টেন অফ বাংলাদেশ ক্রিকেট টিম, হি ইজ অলসো নোন এজ ম্যাশ। তাহলে এক লাইনে বলে ফেললাম মাশরাফি অর ম্যাশ ইজ দ্য ফর্মার ক্যাপ্টেন অফ বাংলাদেশ ক্রিকেট। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, স্যার এগ্রিমেন্ট শুরু করেন। হ্যাঁ, এখন যেটা হইতেছে, যেটা আমাকে এখন তোমরা বলতে পারো স্যার সামারি তো বুঝলাম, এখন সামারিতে স্যার কিভাবে ভালো করতে পারি? এটার একটাই উত্তর আছে। কেউ বলতে পারবে এটার উত্তরটা কি? যত বেশি ছোট করা যায়। হ্যাঁ, ছোট করা যায় না, এটা হচ্ছে যত বেশি পড়া যায়। তোমাদের প্রচুর সামারি পড়তে হবে। আমাদের মানে ইয়াতে আর কি, মানে ইংলিশের ক্ষেত্রে সবচেয়ে যেটা অবহেলিত থাকে সেটা হচ্ছে সামারি আমরা পড়ি না, আমরা দূর 4-5টা লাইন যে একটু দূর থেকে 2 লাইন পর একটা করে লাইন লিখে দেবো, শেষ। আমি অনেককে জিজ্ঞেস করছি তোমরা সামারি কেমনে লেখো? স্যার এই তো প্রথম লাইন থেকে একটা দেই, 2-3 লাইন পরে একটা দেই, আর একটা পরে একটা লাইন দেই, আর লাস্ট লাইন লেখা দিই, শেষ। ঠিক আছে, সব সামারি হয়ে যায় স্যার। ঠিক আছে, কিন্তু আসল সামারি এরকম না। তোমাকে এই জন্য করতে হবে সামারি প্রচুর পড়তে হবে, এবং সামারি লেখা একটা আর্ট। বুঝতে পারছো? সামারি লেখা একটা আর্ট। তো আচ্ছা, আমাদের আরেকটা দেখি সামারি। এখন কি করতে হবে? তোমাদের প্রচুর সামারি পড়বা, এবং আমি আবারও বলি ভালো বইগুলোতে সামারি ভালো লিখে, আবার কিছু পচা বইগুলোতে খুব পচা সামারি লেখে, আমার একদম ভালো লাগে না। আমি দেখছি সামারি খুব ভালো লিখে হচ্ছে তোমার
নবদূতে সামারি, অসাধারণ সামারি লিখে, ঠিক আছে। তারপরে হ্যাঁ আহি তুমি আরো 2-3 কিলোমিটার দূর থেকে কথা বললে আমি ভালো শুনবো। স্যার আমি তো অনেক কাছ থেকেই কথা বলতেছি স্যার, আপনি স্যার শুনতে পাচ্ছেন না, আমি কি করব স্যার? আচ্ছা তাহলে সবাই কি আমার মতন নাকি? জি স্যার, আমরাও শুনি না স্যার। আচ্ছা আচ্ছা স্যার কিছু শোনা যায় না, আমরা সত্যি কেউই শুনি না। ওকে তারপর বলো। তারপরে কি বলতেছিলা বলো আহি? নবদূত বলছিলেন স্যার। হ্যাঁ নবদূত ভালো সামারি লেখে, তারপরে পাঞ্জেরিও ভালো সামারি লেখে, এই দুইটা আমি দেখছি খুব ভালো সামারি লেখে। অক্ষরপত্র তোমাদের বইটা আমি গ্রামারটা খুব, হ্যাঁ গ্রামারটা আমি দেখছি কিন্তু সামারিটা এখন আসলে দেখি নাই, এই জন্য আমি বলতে পারতেছি না এখনো। কখনো যদি দেখি তারপর আমি তোমাকে ইয়া করবো না, ঠিক আছে? আচ্ছা এবার আমি একটা যেটা ইয়া করি, যেমন ধরো একটা সামারি আজকে তোমাদের একটা করেই দেখাই, আমি নিজে করে দেখাই, ঠিক আছে? তারপরে আমরা ইয়া করবো না, আজকের মতন ইয়া করব। হয়ে গেল, এটা থেকে আসছে। হ্যাঁ ওকে দাঁড়াও আমি একটা স্টোরি নিয়ে আসি, এখনো পাচ্ছি না ভালো করে। স্মল স্টোরি নিয়ে আসি। স্যার লেপ্রোসিটা আনেন, এটা মানে হার্ড। লেপ্রোসি তো ওরা বুঝবে না, আমার তো প্রথমে যখন বুঝাবো তখন তো একটু ছোট করে বুঝাইতে হবে না, পরে না মানুষ আস্তে আস্তে কঠিনের দিকে যায়। আমি তো চাইলে ইন্টারমিডিয়েটে তোমাদের এগুলা আমার ইয়াতে পিসিতেই আছে, কিন্তু অনেক সময় এগুলো বুঝবে না। আচ্ছা আমরা একটা কাজ করি, আমেরিকো চ্যাপ্টারটা সবাই বুঝবে তাই না? খুব সহজ একটা চ্যাপ্টার আছে আমেরিকো। জি স্যার, জি স্যার। ওইটা সবাই জি বুঝবে। স্যার। আমেরিকো স্ট্রিট চাইল্ড স্টোরি, ঠিক আছে? ওকে একটু কপি করে নিয়ে আসি। স্যার এটা কি রিয়েল কাহিনীটা? কাহিনী কি জানি, কিন্তু মানে আমার কাছে মনে হয় রিয়েল, কিন্তু বাঙালি না। আর্টিকেল থেকে দিস? হ্যাঁ কোন ইয়া থেকে, জার্নাল থেকে আর কি, বা অনেক ইয়া থেকে, পত্রিকার রিপোর্টে। তোমাদের বইটা কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে বিভিন্ন রিপোর্ট টিপোর্ট থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? স্যার বলো। স্যার যে আমেরিকার আপনি যখন দেখাইছেন তখন একটা ছেলের ছবি দেখলেন না প্রথম? হ্যাঁ তুমি চিনো নাকি? না স্যার, এটাকে পুরো চেস্টার বেনিংটনের মতো লাগে। আরে খাইছে, তাহলে পরজন্মে চেস্টার বেনিংটন কি তা ইয়া হয়ে যাব, স্ট্রিট বয়? জি স্যার মনে হয় স্যার। গালি বয়। আচ্ছা আচ্ছা তো আমি একটু তাড়াতাড়ি এটা পড়ে যাই, তাহলে ইয়া করবো। ওকে তো আমি এক কাজ করব, এখানে একটা প্যারা আছে, তারপরে দুইটা প্যারা, তিনটা প্যারা, চারটা প্যারা আছে। তাহলে আমি কাজ করব কি, প্যারা প্যারা ওয়াইজ করে আমি সামারি লিখবো তোমাদের, ঠিক আছে? তাহলে আরো বুঝতে তোমাদের সুবিধা হবে। ওকে দেখো এখানে কি বলছে, I am 13-year-old and live on the street alone. My mother, who is separated from my father, doesn't want me. She told me to go away. Now she is married to another man. My father lives very far away. I want to go to him, but he won't take me either. I begged him to send me some money so that I could buy a bus ticket
I am still waiting, he hasn't answered. কি দাঁড়ালো যে আমার বয়স 13 বছর, আমি রাস্তায় থাকি একা, আমার মা বাবা থেকে আলাদা হয়ে গেছে, এখন তিনিও আমাকে নিতে চান না, তিনি আমাকে চলে যেতে বলছেন, এখন তিনি আরেকজন পুরুষের সাথে বিয়ে হয়ে গেছে, আমার বাবা দূরে থাকে, আমি তার কাছে যেতে চাই কিন্তু তিনিও আমাকে নিতে চান না। তো আমি তাদের কাছে ভিক্ষা চাইছি ওনার কাছে যে কিছু টাকা পাঠাতে, যাতে করে আমি তাকে একটা বাস টিকিট কিনে তার কাছে যেতে পারি। আমি এখনো অপেক্ষা করছি কিন্তু তিনি এখনো কোনো অ্যান্সার দেন নাই। এত বড় কথাটাকে আমরা কিভাবে ছোট করে আনতে পারি? দেখো তার নাম কি এখানে কিছু বলছে? বলে নাই। ওকে, সব ক্ষেত্রে তুমি আই বলা যাবে না, এখানে বলতে হবে হ্যাঁ হি না, এভাবে না। দ্য স্টোরি the story is about the story begins the story is about the story is the story tells about স্যার বাংলায় যেরকম আমরা বলি যে কথক, এরকম কি কোনো ওয়ার্ড ইউজ করা যায়? হ্যাঁ এরকম দিতে পারো, দ্য ন্যারেটর এরকম বলতে পারো, দ্য স্টোরি, হ্যাঁ এরকম বলতে পারো যে the narrator of the story এরকমও বলতে পারো, the narrator of the story is street boy, যেহেতু সে স্ট্রিটে থাকে তাই আমরা কি একটা নতুন শব্দ ব্যবহার করলাম, স্ট্রিট বয়। ঠিক আছে, এই স্ট্রিট বয় শব্দটা কিন্তু এখানে নাই, কিন্তু যে স্ট্রিটে থাকে তাহলে আমরা বলতে পারি। আমাদের ক্লাসে লিখেছিলেন। আচ্ছা, তাহলে the narrator of the story is a street boy abundant. Who is abundant না দিয়ে বললাম abundant by his parents। ঠিক আছে, একসাথে প্যারেন্টস বলে ফেললাম। ঠিক আছে, তারপরে কি বললাম, হ্যাঁ তার মা অন্যজনকে বিয়ে হয়ে গেছে। ঠিক আছে, married to another man comma his mother left him and his father is also reluctant মানে অনিচ্ছুক, reluctant to take him though he is waiting, he is still waiting, সে এখনো যদিও অপেক্ষা করছে। শেষ। তাহলে আমরা কি করলাম এখানে, আমরা হ্যাঁ ঠিক আছে আর একটু ছোট করতে পারি, এত বড় না করে। অ্যাবান্ডন বাই হিজ প্যারেন্টস বললে কিন্তু আসলে পুরো জিনিসটা চলে আসতেছে। ঠিক আছে, তারপরেও আচ্ছা ধরলাম, আমি একটু বড় করলাম, married to another man, his mother left him and his father is also reluctant to take him though he is still waiting। এতটুকু একটা লিখলাম হচ্ছে আমি প্রথম প্যারাটা। ওকে, একটু কালারটা চেঞ্জ করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, তারপরে যেটা করি, স্ট্রিট আর নাও মাই হোম। আচ্ছা একটু নিচে নিয়ে আসি। The street are now my home. Sometimes I find work. I used to collect trash and sell to it to vendor. I stopped doing that after I had a serious infection and doctor told me to stay away from the trash dump. তো তার একটা সিরিয়াস ইনফেকশন হয়েছিল, তো ডাক্তার তাকে বলছে ট্র্যাশ ডাম্প থেকে দূরে থাকবা। তো once I worked for an ice cream shop owner and sold ice cream on the beach. তো আমি একসময় আইসক্রিম হিসেবে কাজ করতাম এবং বিচে আইসক্রিম বিক্রি করতাম, বাট আই গট নো মানি ইন রিটার্ন। তার বিনিময়ে আমি কোনো টাকা পেতাম না। দ্য ওনার অফ দ্য শপ গেভ মি সামথিং টু ইট। ওনার বেটা আমাকে কিছুটা দিত খাওয়ার জন্য। লেট মি স্লিপ ইন হিজ হার্ট অ্যাট নাইট। তো রাতে আমাকে সেখানে থাকতে দিত থাকার জন্য। দ্য ওয়ার্ক ওয়াজ ডিফিকাল্ট অ্যান্ড পেইনফুল।
ওয়ার্কটা খুব মানে ডিফিকাল্ট ছিল, পেইনফুল ছিল। দ্য আইসক্রিম বক্স ইজ কোয়াইট হেভি হোয়েন ইট ইজ ফুল। যখন এটা খুব ভারী ছিল তখন খুব কষ্ট ছিল এটাকে ক্যারি করা একটা ছোট বাচ্চার জন্য। আই হ্যাড টু ওয়ার্ক ফর আওয়ার্স, আমার ঘন্টার পর ঘন্টা কাজ করতে হইতো। অফারিং মাই আইসক্রিম টু হুএভার ওয়ান্টেড টু বাই, আমি অফার করতাম কারা কারা এটা কিনতে চাইতো। দেয়ার ওয়ার ডেজ ওয়েন আই কুড নট ইভেন সেল ওয়ান আইসক্রিম, এমনও দিন গেছে যখন আমি আইসক্রিম বিক্রি করতে, একটাও আইসক্রিম বিক্রি করতে পারতাম। তাহলে এখন আমি কি বলতে পারি, এই জিনিসগুলো সে কেন করতো? সেই জিনিসগুলো করতো তার বেঁচে থাকার জন্য, ঠিক আছে? এখানে আমি দিতে পারি, নিজে একটা ওয়ার্ড ইউজ করতে পারি, ফর হিজ সার্ভাইভাল বা এক্সিস্টেন্স। সার্ভাইভে দেই, ফর হিজ সার্ভাইভাল হি had to do risky jobs, তাই না? আমরা দিলাম যে বা রিস্কি জব দিই বা একটা শব্দ দেই যে তার জন্য অনেক কঠিন, ডিফিকাল্ট এন্ড পেইনফুল একটা শব্দ ছিল, তাই না? তাহলে আমরা এখানে একসাথে দিতে পারি হি হ্যাড টু ডু টাফ জবস, একটা শব্দ দিয়ে দিই টাফ জবস, যেটা হচ্ছে কি তার বয়সের তুলনায় বেশি যায় না আর কি। তো ফর হিজ সার্ভাইভাল হি হ্যাড টু ডু টাফ জবস which is দিব না, detrimental to his health, যেগুলো তার শরীরের জন্য ক্ষতিকর, এরকম কিছু কাজ সে করতে হইতো, ঠিক আছে? তো আমরা বলতে পারি যে being infected, he left the job of trash collecting তাহলে এই জবটা ছাড়ছে, and later এবং পরবর্তীতে and later he started selling ice cream, কিসের বিনিময়ে? আইসক্রিম বিনিময়ে হচ্ছে in exchange of food and shelter, এর বিনিময়ে ফুড এন্ড শেল্টারের বিনিময়ে সে আইসক্রিম বিক্রি করা শুরু করলো। শেষ আমাদের এতটুকু। তাহলে এতটুকু আমরা করলাম হচ্ছে উপরের জায়গাটার প্যাসিভ করলাম, করলাম এতটুকু। আমি কি বললাম যে সে বেঁচে থাকার জন্য সে অনেক ধরনের টাফ জবস করতো, কঠিন কাজ করতো, যেগুলো তার ডেট্রিমেন্টাল টু হিজ হেলথ, যেগুলো ছিল তার শরীরের জন্য ক্ষতিকর। বিং ইনফেক্টেড হইয়া হি লেফট দ্য জব অফ ট্র্যাশ কালেক্টিং, ময়লা আবর্জনা কালেক্ট করার জবটা সে ছেড়ে দেয়। and later পরবর্তীতে he started selling আইসক্রিম বিক্রি করা শুরু করে in exchange of food and shelter। আমরা একটু জায়গায় পড়ছি না যে I got no money in return, টাকা পাইতাম না। the owner of the shop gave me something to eat, কিছুটা খেতে দিতেন, and let me sleep in his hut at night, রাতের বেলা আমাকে থাকতে দিতেন। আর পরবর্তীতে অনেক কিছু ডিফিকাল্ট ছিল, তারপরে সারাদিন আমি এগুলো নিয়ে বক্স নিয়ে ঘুরতাম, কেউ কিনতো না, এমন দিন ছিল। এগুলো একসাথে আমি বলে দিলাম যে এটা হচ্ছে তার টাফ জবস বলে ফেললাম, যেগুলো ছিল কঠিন কাজ ছিল, যেগুলো ছিল ডেট্রিমেন্টাল টু হিজ হেলথ। কারণ ছোট একটা বাচ্চা এত হেভি জিনিস নিয়ে যখন সারাদিন হাঁটবে, এটা তার শরীরের জন্য ক্ষতিকর। এক কথায় সব শেষ, ঠিক আছে? তারপরে আসি এইটাতে, তৃতীয় প্যারাটাতে। ইন এ ওয়ে, একদিক দিয়ে আই এম লাকি বিকজ আই এম অ্যালাইভ, আমি তো বেঁচে আছি, এটা তো আমি লাকি। মাই ফ্রেন্ডস হু ওয়ার্ক সর্টিং রাবিশ ইন ডাম্পস অফেন সাফার ফ্রম সিরিয়াস ডিজিজেস, যারা ময়লা আবর্জনা সর্ট করতো তারা বিভিন্ন ধরনের ডিজিজে ভুগতো। One of them was recently killed after he fell into a hole that opened up in the pile of trash, ময়লা আবর্জনা স্তূপে একজন তো পড়ে মারাই গেছে। Many of us work for 10 to 12 hours, আমাদের সাথে অনেকেই 10 থেকে 12 ঘন্টা চাকরি করে, কাজ করে, and get so little in return that we can't even buy food, এত কম পাই যে আমরা খেতেও পারি না এই টাকায়। Shoe shining is very popular among the street kids, শু শাইনিংটা তাদের জন্য খুব আবার পপুলার, কারণ কম টাকায়, রিস্ক নাই চাকরিটাতে, মানে মারা টারা যাওয়ার রিস্ক নাই। A few of my friends also work in factories and workshop, ফ্যাক্টরি এবং ওয়ার্কশপে চাকরি করে কেউ কেউ। A boy I know lost one of his eyes after a piece of hot glass flew into his eye at glass factory where he worked, তার একটা বন্ধু ছেলেকে চিনে যে গ্লাস ফ্যাক্টরি চাকরি করতে গিয়ে একটা গরম গ্লাসের টুকরো তার চোখে পড়ে, তার চোখ হারায় ফেলে। The owner refused to pay for medical help and fired him. তো
ফায়ার্ড হিম মানে মনে করেন যে তারা আগুন জ্বালাই দিছে, ফায়ার্ড হিম মানে তাকে বরখাস্ত করে দিছে, তো তাকে কোনো টাকাই দেয় নাই, যে তার চিকিৎসার ব্যাপারে করেছে টাকাও দেয়। তো এটাকে আমরা কি বলবো, যে দেখো আমি বলতে পারি যে তারপরেও ইভেন, এটা বলতে পারি ইভেন হি felt না দিয়ে বলে he considers him as a lucky one. আচ্ছা লাকি শব্দ দিছে তো আমি লাকি দিব না, as আমি দিব ফরচুনেট। হ্যাঁ অন্যটা শব্দ দেই, ফরচুনেট ওয়ান মানে এখানে বুঝাইতেছে ব্যক্তি, as he is still alive and many of the street children die in doing risky jobs or happen to face accident অথবা অ্যাক্সিডেন্টও ফিল করে। তারপরে আনফরচুনেটলি in return, তার ইয়াতে বিনিময়ে in return হয়ে গেল they get nothing, তারা কিছুই পায় না। এই নাথিং দিয়ে আমি বুঝাইতেছি টেডিক্যাল কোন ধরনের জিনিসই তারা পায় না। শেষ, এখানে আমার এতটুকু, এই পুরো জায়গা থেকে আমি এতটুকু সবুজ কালার এতটুকু করলাম। লাস্ট হচ্ছে ফর মি লাইক অল আদার চিলড্রেন অন দ্য স্ট্রিট ইট ইজ ভেরি হার্ড, আমার জন্য যে অন্যান্য বাচ্চাদের মতনই এটা খুব কঠিন স্ট্রিটে থাকা, রাস্তায় থাকা। আই এম অলওয়েজ হাংরি, সবসময় ক্ষুধার্ত থাকি। অ্যান্ড আই ডোন্ট নো ওয়ের স্লিপ দ্য নেক্সট নাইট, আমি জানি না যে আমি আগামীকাল রাতে কোথায় থাকবো। আই লাইক টু লিভ ইন মাই ওন হোম অ্যান্ড স্লিপ দেয়ার ইন পিস, নিজের বাসায় থাকতে চাই, শান্তিতে ঘুমাইতে চাই। দ্য নাইটস আর ভেরি কোল্ড ইন দ্য উইন্টার, শীতকালে খুব ঠান্ডা থাকে রাত। ইউ ক্যান ডাই অফ কোল্ড ইন দ্য স্ট্রিট, তুমি হয়তো রাতে ঠান্ডায় মরেও যেতে পারো। তাহলে আমরা এটা ছোট করে কিভাবে লিখতে পারি, যে আমরা বলতে পারি লাইক আদার স্ট্রিট চিলড্রেন he lives an uncertain life। কেন আনসার্টেন দিলাম, সে যে বললো যে আগামীকাল কোথায় থাকবো এটাই আমি জানি না, তাহলে he lives an uncertain life and, এবং সে কি, and এই দেখো আমরা কম্পাউন্ড শব্দ ব্যবহার করতেছি, and hoping, মানে আশা করতেছে, and is hoping দিতে হবে, and is hoping, এবং সে আশা করছে। আচ্ছা is hoping ভালো লাগতেছে না, and hopes, সে আশা করে, সবসময় তো আশা করে, and hopes to live a safer life, এটা নিরাপদ জীবন যাপন করতে চায়, in his own house, সে নিজের বাসায় থাকতে চায়। শেষ, বুঝতে পারছো কাহিনী সবাই? স্যার হোপস টু লিভ হবে না? lives a safe, কোথায়, like other street children he lives an uncertain life and hopes to live, oh sorry হ্যাঁ sorry হ্যাঁ ঠিক আছে, ভুল লিখছি, লিভস দিয়ে দিছে। হ্যাঁ ঠিক আছে, and hopes to live a safer life in his own house। আসলে আমি স্ক্রিনের দেখে টাইপ করি না, তো এজন্য অনেক সময় ভুল হয়ে যায়, কিবোর্ডে দেখে টাইপ করি। বুঝতে পারছো তো এই জিনিসটা আমি কি করে ফেললাম, এক লাইনে নিয়ে আসলাম, যে লাইক আদার স্ট্রিট চিলড্রেন, অন্যান্য স্ট্রিটের মধ্যে হি লিভস অ্যান আনসার্টেন লাইফ, সে একটা অনিশ্চিত জীবন যাপন করে এবং সে আশা করে যে সে একটা সেফার লাইফ, নিরাপদ জীবন যাপন করবে তার নিজের বাসায়। বুঝতে পারছো? একটা লাইন নিয়ে আসলাম, এই যে কতগুলা 4-5টা লাইন, এই পুরো লাইনগুলো ক্লিয়ার সবাই? জি স্যার। তাহলে এই জন্য যে কাজটা করতে হবে তোমাকে, ওই যে একটু ধরে তুমি একটা কাজ করতে পারো, যে পুরো একটা প্যাসেজে যদি এখান থেকে এই পর্যন্ত ধরে একই ধরনের কথা বলছে, এগুলো একটা মার্ক করে রাখতে পারো। ঠিক আছে, আমি 4-5টা লাইনকে আমি 2 লাইনে রূপান্তর করবো, এরপরে 4-5টা লাইনকে আমি 2 লাইনে রূপান্তর করবো বা 1 লাইনে রূপান্তর করবো। এটা তোমার সাইজ। এখন স্যার এই সম্পূর্ণ প্যাসেজ এখন এই 3 সবগুলা কি একসাথে লিখে ফেলবো? এগুলা প্যারা করতে। হ্যাঁ, আমি তো এটা প্যারা তোমাকে দেখাইলাম। আমি যদি এখন না দেখাইতাম তাহলে তো তোমরা ভুলেই যেত উপরে স্যার কি লেখছেন আর এখন নিচে কি।
আমি তোমাকে দেখাইছি উপরে, প্যারা প্যারা করে বুঝাইছি, বুঝতে পারছো? তো সামারি লেখাটা তুমি তো, তোমার কাছে প্রশ্ন থাকবে, তুমি তো খাতার মধ্যে ডাইরেক্ট খাতার মধ্যে কি লিখবা, এতটুকু প্যারাকে লিখে ফেলবা, জোড়া, তুমি তো জোড়া লাগাই ফেলবা। সামারিতে কোনো প্যারা ইউজ করবা, প্যারা ইউজ করলে মানে তোমাকে কেটে দিবে, কোনো ধরনের প্যারা ইউজ করতে মানে এক সিঙ্গেল প্যারাতে পুরোটা লিখতে হবে, বুঝতে পারছো? ধরো তোমার একটা 6 লাইন লিলা, 6 লাইনের 3 ভাগের 1 ভাগ কত, তাহলে 2 লাইন, 6 লাইনকে 2 লাইনে পরিণত করো, 5 লাইনকে ধরো 2 লাইনে পরিণত করলো, এরকম আর কি, ঠিক আছে? 4 লাইনকে ধরো ছোট একটা 2 লাইন, 1.5 লাইন না করে ছোট। স্যার লাইভ শেষ হয়ে যাচ্ছে, 40 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, এতটুকু শেষ। তো সবাই কি বুঝতে পারছো? আর কোনো প্রশ্ন আছে? স্যার সেকেন্ড পেরিয়ডটা আবার দেখাবেন? অবশ্যই। সেকেন্ড প্যারাটা ছিল স্যার আজকে কি আর কিছু পড়াবেন? না, আজকে আর কিছু পড়াবো না। তাহলে এই যে এই জিনিসগুলো সবই পাবো, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তাহি জি স্যার, স্যার আমি তো স্ক্রিনশট দিয়ে রাখছি সব। আচ্ছা ভালো, সব স্ক্রিনশট নিয়ে রাখো। আর পুরোটা ভিডিও আমি আজকে ইউটিউবে দিয়ে দিব, তোমরা স্যার দেখে একটু নিবে। উপরে ওঠান না। সবই পাবা তোমরা, ঠিক আছে? ইউটিউবে দিয়ে দিব। ওকে, তো এখানে দেখো আমি কি করলাম, একটা কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্স দুইটাই ইউজ করলাম। মেরিড টু অ্যানাদার ম্যান, এটা একটা আমি কি ইউজ করলাম, একটা ফ্রেজ ইউজ করলাম যে মেরিড টু অ্যানাদার ম্যান। এই জিনিসটা কি তোমরা সবাই বুঝছো? মেরিড টু অ্যানাদার ম্যান মানে অন্য মানুষের সাথে বিয়ে হয়ে, মেরিড টু অ্যানাদার ম্যান অন্য মানুষের সাথে বিয়ে হয়ে, হিজ মাদার তার মা লেফট হিম, এরতুরুক একটা সিম্পল সেন্টেন্স ব্যবহার করলাম আমি। কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স বানালাম, তার সাথে আবার একটা কম্পাউন্ড সেন্টেন্স জোড়া লাগালাম কি, and his father is also reluctant to take him, এবং তার বাবাও তাকে নিতে চায় না। এখানে আবার একটা কমপ্লেক্স সেন্টেন্সের একটা স্ট্রাকচার দিয়ে দিলাম, though he is still waiting, যদিও সে এখনো ওয়েট করছে তার বাবার। ক্লিয়ার? ওকে, আর আমাদের 2 মিনিটের মতন আছে, কিছু বলতে চাইলে বলে ফেলো, কিছু জানতে চাইলে। তো আমি তোমাদের একটাই জিনিস বলবো, জাস্ট আমি যখন করতে গেলাম তোমাদের কি কি বুদ্ধি দিলাম, যে তোমরা আগে 4-5টা করে লাইন নিবা, তারপর ওইগুলোকে 2 লাইন বা 1 লাইনে পরিণত করার চেষ্টা করবা, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স মিশাইয়া একটা বড় লাইনের মধ্যে পুরো কথাগুলো নিয়ে আসার চেষ্টা করবা। 3 নম্বর গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আমি দেখছো অনেক শব্দ কিন্তু সিনোনিম শব্দ ব্যবহার করছি, লাকির জায়গায় ফরচুনেট ব্যবহার করছি বলছে, তারপরে ডুইং ইজ পেইনফুল এন্ড ডেঞ্জারাস জবের জায়গায় আমি টাফ জবস বলছি, ঠিক আছে? তারপরে সে বলছে আমি জানি না আগামী দিন আমি কোথায় থাকবো, এই জিনিসটাকে কি বলবো, অনিশ্চিত জীবন, আনসার্টেইন একটা লাইফ বলছি। এরকম তোমাকে শব্দ জানতে হবে, ঠিক আছে? তো আমাকে যদি বলো স্যার এটা আজ থেকে 5 দিন পরে আবার স্যার এটার একটু সামারি লিখে দেন, আমি হয়তো এটার আবার অন্যরকম সামারি লিখি, কিন্তু এটা যে হবে না বা ওইটা হবে না ব্যাপারটা এরকম না, সবসময়ই হবে, ঠিক আছে? ওকে, আমাদের সময় শেষ, সবাই ভালো থেকো। স্যার প্রথমের যে এগুলা, স্যার বলো। প্রথমে যে আপনি যে সবার আইডিয়াগুলো নিয়ে যে একটা লিস্ট করছিলেন, ওটা একটু দেখাবেন? অবশ্যই। এই যে শর্ট প্রসেস, আমার ইয়াশো এটা একটা অ্যাভয়েড ছিল, এটা ঠিক আছে? 7 নাম্বার হয়ে গেছে স্যার, হয়ে গেছে। আচ্ছা ওকে, এই জিনিসগুলো একটু মাথায় রাখবে সব সময়। আর আরেকটা কথা, সব কথার বড় কথা হচ্ছে প্রচুর সামারি পড়বা, যে যত সেই সামারি পড়বা তত বেশি উন্নত হবে। আর নেক্সট ক্লাস আমরা তাহলে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, দুইবার এক্সেল স্যার। ওকে, তাহলে আমি অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্ট গুলো আমরা ভালো করে, আমি 2বার লিখছি না, একটা কম্পিউটারের নাম্বারিং সিস্টেমে মাঝে মাঝে ঝামেলা হয় রেখে, ঠিক আছে? তো ইয়াতে যেটা করবা, যে বেশি যে যত পড়বা সামারি, তার সামারি